সুপ্রিয় দর্শক, আজ 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়টি নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান 1971 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গাই জেলায় জন্মগ্রহণ করেন তিনি। 1997 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তৌফিকুর রহমান। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমডি ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি। স্যার, আজ 17ই মে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে উচ্চ রক্তচাপ দিবস। তো বাংলাদেশেও আমরাও একইভাবে পালন করছি। স্যার, জানাবেন এবারে প্রতিপাদ্য বিষয়টি কি? এবারে প্রতিপাদ্য হলো কন্ট্রোলিং ব্লাড প্রেশার টুগেদার, অর্থাৎ একসাথে আমরা উচ্চ রক্তচাপ এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র রোগীর ভূমিকা না, বা এখানে শুধু চিকিৎসকের ভূমিকা না, বা এখানে কন্ট্রোল করার জন্য শুধু ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ওষুধ তৈরি করবে তাদের ভূমিকা না, এখানে ভূমিকা আছে পরিবারের সদস্যদের, এখানে ভূমিকা আছে রাষ্ট্রের। যেহেতু এই যে উচ্চ রক্তচাপ এটা যদি নিয়ন্ত্রণে না থাকে তার যে জটিলতা অনেক বেশি, ফলে এটা জনস্বাস্থ্যের জন্য একটা অন্যতম হুমকি স্বরূপ দেখা হচ্ছে উচ্চ রক্তচাপকে। যেহেতু একটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, সুতরাং এখানে যে লায়াবিলিটিস বা দায়বদ্ধতা এটা শুধুমাত্র রোগীর আসে না, এটা রোগীর পাশাপাশি আমাদের চিকিৎসক, রোগীর পাশাপাশি আমাদের সমাজকর্মী, রোগীর পাশাপাশি আমাদের পরিবারের সদস্য এবং রাষ্ট্রের দায়বদ্ধতা চলে আসে। সুতরাং এইটাকে নিয়েই আসলে সবার যে দায়বদ্ধতা আসলে কি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করাটা কেন জরুরি, এটা নির্ণয় করা কেন জরুরি, এটাকে জন্য এবং নির্ণয়ের জন্য সবার ভূমিকাটা কি, এটার এই প্রতিবদ্ধকে সামনে রেখেই আসলে এবছর এই যে আজকে 17ই মে আমরা এই দিবসটা পালন করতেছি। তো স্যার, জানাবেন উচ্চ রক্তচাপ কখন বলবো আমরা? আচ্ছা, উচ্চ রক্তচাপ আমরা সাধারণত যদি কমনলি বলে থাকি, যদি কারো রক্তচাপ উপরেরটা, যেমন আমরা দুইটা বলি, একটা সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140-এর বেশি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90-এর বেশি হয়, এটাকে আমরা বলতেছি উচ্চ রক্তচাপ। এটা সাধারণ মানুষের জন্য কমন ইয়েটা। এর মধ্যে বয়স ভিত্তিক বা ভিত্তিক অনেকগুলো কিছু আছে, এটা দরকার নেই। শুধু আমরা এটা বলি যে আমাদের যদি উপরে রক্তচাপ 140-এর বেশি হয় এবং নিচের রক্তচাপ যদি 90-এর বেশি হয়, অথবা দুইটাই যদি বেশি থাকে বা কোন একটা যদি বেশি থাকে, তাহলে সব ক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপ বলবো। উচ্চ রক্তচাপ হবার জন্য কি আসলে কোনো নির্ধারিত বয়সের প্রয়োজন আছে কিনা? বয়স যত বাড়বে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এছাড়া বয়সের পাশাপাশি যেটা আছে, যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ আমরাও জিজ্ঞেস করি আপনার আব্বা আম্মা বা ভাই বোন কারো উচ্চ রক্তচাপ আছে কিনা, এটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অথবা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, মানে কাছাকাছি কাজিন গ্রুপের যারা আছে, মানে চাচা, ফুপু, মামা, মামাতো ভাই, চাচাতো ভাই, এদের যদি কারো উচ্চ রক্তচাপ থাকে তাহলে রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে সবচেয়ে বেশি থাকে যদি আমাদের ভাই বোনদের থাকে অথবা বাবা মার থাকে, যদি উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। এটা যেমন একটা গ্রুপ গেল যে এদেরকে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যায় যারা খাবারের মধ্যে, যেমন স্বাস্থ্যকর খাবারের কথা বলি আমরা উচ্চ রক্তচাপের জন্য, খাবারের মধ্যে যারা অধিক লবণযুক্ত খাবার বেশি খায়, অর্থাৎ খাবার লবণ আমাদের বলা আছে প্রতিদিন 5 গ্রাম লবণ বরাদ্দ কিন্তু 5 গ্রামের চেয়ে যদি বেশি, আমাদের সাধারণত একটা গবেষণায় দেখা গেছে আমরা বাঙালিরা সাধারণত 2 থেকে 3 গুণ বেশি লবণ খাই। এই লবণ খাওয়ার জন্য অতিরিক্ত লবণ বলে আছে, সেটা এমন না যে আমার পাতে লবণ খাইতে হবে, এমন না। আমরা যদি তরকারিতে লবণ দেই, অথবা আমরা বিভিন্ন কিছু খাবার আছে যেগুলোতে প্রিজারভেটিভ হিসাবে, গুড ফাস্ট ফুড, বা যেগুলো প্রিজারভেটিভ হিসাবে লবণ যোগ করা হয়, বিশেষ করে কনফেকশনারি ফুড, ফাস্ট ফুড, এগুলোতে এক্সট্রা লবণ থাকে, যেমন চানাচুর আমরা যে খাই লবণ থাকে এক্সট্রা, অথবা যে ক্যান্ড ফুড যেগুলো আছে সেগুলো প্রিজার্ভ হিসেবে লবণ থাকে, বিশেষ করে শুটকি মাছ লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়। এই ধরনের খাবার যদি যারা বেশি খাবে তাদের, এবং লবণের মাত্রা যদি বেশি থাকে, তাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি থাকে। এরপরে খাবারের মধ্যে যাদের পটাশিয়াম যুক্ত খাবার কম থাকে, যেমন যদি আমাদের খাবারের মধ্যে ফলমূল, শাকসবজি, এটাকে আমরা এনকারেজ করি, কারণ কি এগুলো স্বাস্থ্যকর খাবার, এতে পটাশিয়াম বেশি থাকে। যেসব খাবারে পটাশিয়াম থাকে সেগুলো কিন্তু ভবিষ্যতে উচ্চ রক্তচাপ না হয়, তাহলে সেটা কিন্তু প্রিভেন্ট করে, প্রতিরোধ করে। সুতরাং এই খাবারগুলো,
এরপর আমরা বলি অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার এবং অধিক হলো ক্যালোরিযুক্ত খাবার, অধিক চর্বিযুক্ত খাবার। এখন অধিক ক্যালোরিযুক্ত খাবার, ক্যালোরি বেশি থাকে হলো আমার কার্বোহাইড্রেটে, ক্যালোরি বেশি থাকে আমার স্নেহ বা চর্বিজাত খাবারে বলি আর কি আমরা। এগুলো একই পরিমাণে খাবার বেশি পরিমাণ ক্যালোরি উৎপাদন করে। এখন ক্যালোরি হলে সমস্যা কি? ক্যালোরি যদি যেসব খাবারে ক্যালোরি বেশি, এইসব খাবার আমার ওজন বাড়াতে সহায়তা করে এবং ওজনের সাথে উচ্চ রক্তচাপের ডাইরেক্ট সম্পর্ক। যত ওজন বাড়বে তত উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকবে। এই যেমন এখন আমরা বলি, আপনার যে কোশ্চেন প্রথমে কোশ্চেন বয়সের সাথে কি সম্পর্ক, যেমন আমরা আগে দেখতাম যে বয়স বাড়ার সাথে উচ্চ রক্তচাপ পাচ্ছি আমরা, ধরে আমরা নিতাম যে হ্যাঁ 40 বা 45 বা 50 তার বেশি হবে তখন আমরা রক্তচাপ আমরা পাবো, আমরা এক্সপেক্ট করি। কিন্তু এখন অনেক ইয়ং জেনারেশনের মানুষ, অনেক ইভেন 25, 30, 35 ইয়ার্সের আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি যার উচ্চ রক্তচাপে। এই চেঞ্জটা হচ্ছে আসলে ওজন একটা অন্যতম পয়েন্ট। ওজন বাড়ার যেমন একটা কারণ হলো অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার, যেটা যে ফাস্ট ফুড বা এটা হচ্ছে অধিক চর্বিযুক্ত খাবার, যেটা ওই যে আমরা বলতেছি যে ফাস্ট ফুড টাটফুড সবাই চর্বিযুক্ত খাবার। এখন এগুলো আমাদের ওজন বাড়াতে সাহায্য, যত ওজন বাড়বে তত বেশি আমরা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা জিনিস যেটা বলা হয় সাধারণত ধূমপান করা, অথবা যদি দেখা যায় অ্যালকোহলই স্পেশালি, অ্যালকোহল তো কার্বোহাইড্রেট কনভার্ট হয় আর কি অ্যালকোহল থেকে। এগুলো যারা বেশি অ্যালকোহল খাবে তাদেরও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হলো সরাসরি, আর একটা হলো যে ওজন বাড়ার মাধ্যমে তাদের হলো উচ্চ রক্তচাপ সম্ভাবনা থাকে। তাহলে এই যে প্লাস হলো আটটা বলে যারা সেডেন্টারি লাইফস্টাইল, সেডেন্টারি মানে বসে বসে কাজ করে, যেমন যারা অনেক সময় দেখা যায় যাদের লাইফস্টাইলটাই, যেমন একটা মানুষ যে কায়িক পরিশ্রম করে সারাদিনে, যে কায়িক পরিশ্রম করবে তার উচ্চ রক্তচাপের সম্ভাবনা কম থাকবে। কিন্তু যদি যার কাজ হলো টিভির সামনে সারাক্ষণ, যার কাজ হলো মনিটরের সামনে সারাক্ষণ, অথবা যে ডিভাইস নিয়ে সারাক্ষণ বসে আছে, যে হলো যে মুভমেন্ট কম করতেছে, এদের কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি, তাদের হৃদরোগেরও ঝুঁকি বেশি। তো বেশ কিছু অসুখও তো রয়েছে বা সেকেন্ডারি বেশ কিছু কারণ আছে আমরা জানি, তো সেই কারণগুলো কি কি হতে পারে? যাদের কিডনির সমস্যা আছে, আমরা যখন জুনিয়র ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি করি, তখন আমরা অনেক রোগী পেতে, বাচ্চাদের যখন ডিউটি ইন্টার্নির সময় ডিউটি প্লেসমেন্ট থাকে তো পেডিয়াট্রিক্সে, তখন অনেক বাচ্চা আসতে দেখি হাই প্রেশার, তাদেরকে কিডনির সমস্যা আছে, আমরা বলি গ্লোমানেফ্রাইটিস। এই যে গ্রুপের পেশে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যখন সে আমার আসতেছে তখন রক্তচাপ হাই, তখন তার প্রস্রাবের পরিমাণ কম হচ্ছে, পেশাবের সাথে হয়তো ব্লাড যাচ্ছে, প্রোটিন যাচ্ছে। এই রোগীটা যখন আমরা ছুটিয়ে দিচ্ছি তখন তার উচ্চ রক্তের ওষুধ বন্ধ, তার কন্ট্রোল হয়ে আসছে প্রেশার, তার আর প্রেশার ওষুধ লাগতেছে না। তাহলে এই যে গ্রুপ যেগুলোতে সেকেন্ডারি কারণ থাকে, যেমন একটা গ্রুপ আছে, একটা আছে থাইরয়েডের, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, থাইরয়েডের উভয় পক্ষেই উচ্চ রক্তচাপ হতে পারে। এখন যদি কার হাইপোথাইরয়েড নিয়ে আসছে, উচ্চ রক্তচাপ নিয়ে আসছে, আমার তখন এমনও হতে পারে আমার প্রেশার ওষুধও দিতে হচ্ছে, থাইরয়েড ওষুধও দেওয়া লাগছে। কিন্তু ওভার দ্য টাইম যখন তার থাইরয়েডের ওষুধ দিয়ে তার থাইরয়েড কন্ট্রোল হলো, দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস পরে তার কিন্তু উচ্চ রক্তচাপ ওষুধ আর নাও লাগতে পারে, কারণ তার থাইরয়েড দ্বারা যেহেতু থাইরয়েড রোগ কন্ট্রোল হয়ে গেছে, রোগ ভালো হয়ে গেছে, তার উচ্চ রক্তচাপ ভালো হয়ে গেছে। এরকম তারপর কিছু কিছু রোগ যেমন আছে, যেমন আমরা অবশ্যই কোয়াক্টেশন অ্যাওর্টা বলি, এটা একটা হার্টের রক্তনালীর রোগ। এখন এই যে কোয়াক্টেশন অ্যাওর্টা যদি থাকে, এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তার ওই যে উচ্চ মানে বাহুতে বা অর্থাৎ তার আপার লিম্বে বলি আমরা, এখানে প্রেশার থাকে, কিন্তু লোয়ার লিম্বে আবার প্রেশার নর্মাল থাকে। এখন এদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, এদেরও আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমরা কোয়াক্টেশন অ্যাওর্টা বেলুন দিয়ে ফোলাই দিই, অথবা ওই অংশটা কেটে ফেলে দিয়ে আমরা নতুন করে লাগাই দেওয়া হয় সার্জারি, মানে অর্থাৎ একটা সার্জারি বা ইন্টারভেনশন যেটাই করি না কেন, দেখা যাবে এই রোগী পরবর্তীতে তার প্রেশার ওষুধ নাও লাগতে পারে বা প্রেশার ওষুধ লাগে না, কিন্তু একসময় সে যে বাচ্চা তার অবস্থায় প্রেশার ধরা পড়ছিল। তারপর আরও কিছু কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে দেখবেন, সেটা হলো অনেক সময় আমরা বলি যে আপনি শরীর ব্যথার ওষুধ, প্রেশারের রুগী আসছে, ও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, বয়স্ক মানুষ, গিরা ব্যথা বা অ্যাজমার রোগ আছে, আমরা তখন একটা হিস্ট্রি নেই, প্রেশার তার বাড়তেই থাকতেছে, রুগী আসে বলে অনেকগুলো স্যার 2-3টে ওষুধ খাচ্ছে কিন্তু আমার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা তাকে হিস্ট্রি নিই, আপনি কি শরীর ব্যথার কোনো ওষুধ খান, অথবা আপনি কি আপনার হাঁপানির জন্য কোনো সিমের বিচি জাতীয় যে স্টেরয়েড ওইগুলো ওষুধ খান, তখন রুগী বলে হ্যাঁ অনেকদিন ধরে আমার তো ব্যথার ওষুধ না খেলে তো বাবা আমি টিকতে পারি না। তখন আমাদের হলো যে আমরা বলি আপনার এই ব্যথার ওষুধ যদি আপনি কন্টিনিউ করেন, হ্যাঁ ব্যথার ওষুধ আমরা দিব আপনাকে, কিন্তু এমন ব্যথার ওষুধ দেবো যেটা আপনাকে প্রেশার বাড়াবে না। এই গ্রুপের ওষুধ আছে, আমরা যে গ্রুপের প্রেশার বাড়াই সেটা বললে NSAID বললাম, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। কিন্তু কিছু কিছু ওষুধ আছে ব্যথার ওষুধ খুবই ভালো কাজ করবে, কিন্তু তারা প্রেশার বাড়াবে না, আমরা তখন ওদেরকে ওই গ্রুপের ওষুধটা সিলেক্ট করে দেই, এবং এই গ্রুপের ওষুধ বন্ধ করলে তার প্রেশারও কন্ট্রোল হয়, এবং দেখা যাচ্ছে যে রোগীর আমার 2টা 3টা 4টা ওষুধও কন্ট্রোল হচ্ছিল না, তাকে হয়তো একটা ওষুধ বা 2টা ওষুধে তার কন্ট্রোল হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে তার ওষুধ লাগতেছেও না। তাহলে এই গ্রুপে আরেকটা যেটা হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আমরা যখন রোগী আসে
তখন অনেক সময় ইয়ং মেয়ে তার প্রেশার পাচ্ছি আমরা, তখন আমরা হিস্ট্রি নিয়ে আপনার কি হলো, কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান কিনা, যদি বলে বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান কিনা, যদি রোগী হিস্ট্রি দেখা খায় তবে এটা একটা কারণ হতে পারে তার Pressure উচ্চ বৃদ্ধির। রক্তচাপের। এখন এই ক্ষেত্রে যখন তাকে আমরা উচ্চ রক্তচাপ ওষুধ বন্ধ করে দেই, কিছুক্ষণ পরে কিছুদিন পর তার আর ওই উচ্চ রক্ত লাগে ওষুধ না। লাগে না, তখন আমরা ওকে অন্য পদ্ধতি নিতে বলি। তাহলে এই যে কিছু কিছু কারণ যেগুলো আছে, ইভেন কোনো ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ, কোনো ক্ষেত্রে আয়ুর্বেদী ওষুধ আছে, এই ওষুধগুলো কিন্তু উচ্চ রক্তচাপ করে। বাড়ানোর কারণ হিসেবে। কিন্তু এই যে যখন আপনাকে হিস্ট্রি নিতে হবে, রোগীর যে প্রেশার কন্ট্রোল হচ্ছে না, ও দেওয়া হচ্ছে ওষুধ, বেশি ওষুধ লাগতেছে তাও কন্ট্রোল হচ্ছে না, তখন এই জিনিসগুলো হিস্ট্রিগুলো নিতে হবে, আপনি কোনো আয়ুর্বেদ ওষুধ খান কিনা বা আপনি কোনো হোমিওপ্যাথি ওষুধ খান কিনা। কেন ওখানেও কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলোতে আমার উচ্চ রক্তচাপ একেবারেই। বাড়াতে পারে। যেহেতু ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, তো আমাদের আসলে কি করণীয় আছে বা আমরা কি করলে আমাদের রোগীরা ভালো থাকবে? এই যে উচ্চ রক্তচাপকে বলে সাইলেন্ট কিলার, প্রায় দেখবেন নীরব ঘাতক বলা হয়। কেন বলা হয়? উচ্চ রক্তচাপ আছে আপনার 60 থেকে 70% ক্ষেত্রে আপনার কোনো উপসর্গ নাও থাকতে পারে। আমরা উপসর্গ মনে করি কি, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার ঘুম আসতেছে না, আমার অস্থির লাগতেছে, তাহলে ওনার প্রেশার মাপছে, বাড়ছে, আমি প্রেশারটা তখন মাপতে যাই। কিন্তু না, আপনার বয়স এখন যেহেতু আমরা শুরুতে বললাম ইয়ং, অনেকেরই উচ্চ রক্তচাপ হচ্ছে, শুধু আপনাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে বা আপনার যদি এই যে রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো আলোপ করলাম আমরা, যদি এরকম থাকে, যদি আপনার উপসর্গ নাও থাকে, আপনার বয়স 25 প্লাস, আপনি রক্তচাপ মাপুন নিয়মিত। আচ্ছা। এখন রক্তচাপ মাপার ক্ষেত্রে এই রোলটা সব গুরুত্বপূর্ণ। রক্তচাপ কিভাবে আসলে মাপবো? কেন রক্তচাপ মাপার ক্ষেত্রে আমরা অনেক সময় ফার্স্ট যাই হলো ফার্মেসিতে। আমাদের পার্সোনালি পারসেপশন হলো 90 থেকে 95% ক্ষেত্রেই ফার্মেসিতে ওষুধ প্রেশার মাপা ঠিক হয় না। যদি আমরা ওই যে ম্যানুয়ালি যে পদ্ধতি বলি আমরা, বা স্পিকনো ম্যানোমিটার বলি, ওইটাতে যদি আমি প্রেশার মাপি, প্রেশার মাপা হয় না। কেন হয় না? এইটা স্কিল এর ব্যাপার করে। আমরা দেখবো আমরা যখন মেডিকেল কলেজে পড়ছি, আমরা থার্ড ইয়ার থেকে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে থেকে এসেছি। আমরা ফিজিওলজি যখন ইয়েতে গেছি পরীক্ষা, প্র্যাকটিক্যাল, তখন অস্থি। আমরা প্রেশার মাপা শিখছি। একেবারে। এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সময় রোগীর প্রেশার মাপা, তার মানে ট্রেনিং লাগে। কারণ উইদাউট এনি ট্রেনিং, কারণ আমরা যে সাউন্ডটা শুনে আমরা প্রেশারটা দেখি, এই যে সাউন্ডটা মাপি, এই সাউন্ডটা কিন্তু তার শোনার জন্য স্কিল লাগে। কখন শুরু হলো, কখন শেষ হলো, সাউন্ডটার ধরনটা কি। ম্যাক্সিমাম করে যেটা হয়, ফার্মেসিস্ট প্রেশার মাপে ওরা এই সাউন্ড সম্বন্ধে ধারণা নেই। আমাদের তো অনেক কিছু আমরা একটু করি, ওরা কানের মধ্যে দিয়ে কোনোভাবে ওই যে সাউন্ডে ভান করে, যারা দেখে ওই যে কাঁটাটা নড়ে এটা মনে করে, কিন্তু কাঁটা নড়া যায় কিন্তু আমরা প্রেশারটা দেখি না। আমরা দেখি ওই সাউন্ড শুনে তারপর প্রেশারটা শুরু হলো কোত্থেকে, সিস্টোলিক, কোথায় ডিজেপিয়ার মানে কমপ্লিট Diastolic, ডিজেপিয়ার গুলো, এটা ডাস্ট, এটা প্রেশার মাপ। এখন এই কারণে বলা আছে রিকমেন্ডেড কি, আচ্ছা। রিকমেন্ডেড হলো সাধারণ সমস্ত মানুষের জন্য, যারা স্কিল নাই, প্লাস হলো যারা ফার্মেসি তাদের জন্য। প্রেশার মাপার হলো অটোমেটেড প্রেশার মেশিন যে আছে, ওটা দিয়ে মাপা। হ্যাঁ, এখন এই মেশিনগুলো হতে হবে ভ্যালিডেটেড, কারণ অনেক ধরনের মেশিন মার্কেটে আছে যেগুলো আসলে কোয়ালিটি আপ টু দ্য মার্ক না। অ্যান্ড আপ টু দ্য মার্ক যে মেশিনগুলো আছে, এবং তারপর আমরা বলি 2 থেকে 3 বার মেপে আপনি গড় করেন। আমরা ফার্স্ট টাইমটা আমরা বলি যে ফার্স্ট যে প্রেশারটা মাপলেন ওটা ধরবেন না আপনি, তারপরে 2 বার বা 3 বার মাপে সেটা গড় করবেন। তাহলে এইভাবে প্রেশার মাপার কথা বলা আছে। তাহলে ফার্স্ট হলো আপনাকে প্রেশার মাপতে হবে, আপনার প্রেশার বেশি আছে কিনা আপনাকে জানতে হবে। আমার প্রেশার, আমি সিমটম থাকুক, বসে থাকুক না থাকুক, আমি বাসায় যেমন অটোমেশিন দিয়ে মাপতে পারি, অথবা আমি কোনো ক্লিনিক অথবা কোনো হসপিটাল অথবা ডাক্তারের চেম্বারে যে আমি প্রেশার মাপবো। তাহলে ওই দিন থেকে আর যদি আপনার প্রেশার ধরায় পড়ে, যদি উপসর্গ নাও থাকে, তাহলে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে এবং নিয়মিত মনিটরিং করতে হবে যে আমার প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা। ওই যে একটা কথা বললেন যে আমার প্রেশার কত থাকা উচিত, কত বেশি, তার মানে অ্যাভারেজ মোটামুটি আমার 130 বা 135 বা 80 বা 85 এর নিচে রাখতে হবে। এরকম অনেক চমৎকার কিছু তথ্য দিয়েছেন। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি দেখিয়ে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে, তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি তো থাকা সম্ভব না। আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয়, তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে। যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না। আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম। এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে, যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায়। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য, রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই, যেটি আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি।
আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি, কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকি না, যেটি সবচাইতে জরুরি। আপনি কষ্ট করে খেলেন, অরেঞ্জ করলেন, আপনি সব কিছুই করলেন, কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই। অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম, আমরা ডিম খাচ্ছি, কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন, এই যে আপনি একটা চা খেলেন, আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন, এত এক্সপেন্সিভ, হয়তো ডিম খেলেন, কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ব হলো না, তাহলে আপনি যেই চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না। তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো? আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেইনটা আপনি নিয়েছেন সেটি আপনাকে বাধা দিয়ে দিয়েছে। সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন, অ্যাটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না রাখাটা সবচেয়ে হেলদি, তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা গ্যাপ রাখাটা ভালো। যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্পশন চান তাহলে খাবারের তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো। তাতে হবে কি, আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ব হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম অসুখ বিসুখ থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পেয়ে যাবেন। খাদ্য তালিকায় তাহলে কি রাখা যায়? আর আমরা জানি আয়রন কন্টেনিং খাবারের ভিতরে গরুর মাংস, কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি, কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই গাঢ় সবুজ শাক, স্পেশালি কচু শাক, এখন শাকও খুব এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায়। যারা একটু গ্রামে থাকেন বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা যেমন ধরেন পালং শাক বা কলমি শাক, এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও করতে পারি। এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন, একটু রান্না করেও করতে পারেন, একটু ঝোল করে করতে পারেন, কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু, ভিটামিন সির জন্য। এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে 1 বার বা 2 বার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ, এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী। এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন, রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে। এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট খাবারগুলো রাখবেন, বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন। যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ খাবারগুলো খাচ্ছি, একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারেন, যেরকম আনারের জুস খেতে পারেন, একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন, এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে। এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে, কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেটেড হয়ে যাই, এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি। তো শরীরের জন্য আপনি যদি একটু ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন, প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশন সেটি কিন্তু আপনার অসুবিধায় আর পড়তে হবে না। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে খুব ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? দর্শকদের জন্য পরামর্শ একটাই, সে আপনার উপসর্গ থাকুক বা না থাকুক, আপনি অবশ্যই আপনার বয়স 25 বা প্লাস হয়ে গেলে আপনি নিকটস্থ হসপিটালে অথবা ক্লিনিকে অথবা ডাক্তারের কাছে যে অথবা আপনি বাসাতেও আপনার যে অটোমেটেড মেশিন আছে, এই মেশিন দিয়ে আপনার রক্তচাপ মাপন এবং আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা আপনি দেখুন। যদি আপনি 140 উপরেরটা বা নিচেরটা যদি 90-এর বেশি হয়, তাহলে আপনার উচ্চ রক্তচাপে কনফার্ম করার জন্য আপনার ডাক্তারের কাছে যান। এবং যদি প্রয়োজন হয়, যদি ওষুধ দেয় উনি, যদি বা প্রয়োজন পড়ে, কারণ আপনার আগে লাইফস্টাইল নিয়ন্ত্রণ করতে বলি, যদি কোনো এটাও ফেলড হয় তখন আমরা ওষুধের কথা বলি। যদি সেই ক্ষেত্রে আপনার উপসর্গ নাও থাকে, যদি ওষুধ প্রয়োজন আপনি ওষুধ খেয়ে আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখুন, তাহলে আপনি জটিলতা থেকে এড়াতে পারবেন। চমৎকার বলেছেন স্যার। আজ যেহেতু সারা বিশ্বের সাথে আমরাও 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উদযাপন করছি সারা দিন ব্যাপী, স্যার আজকের এই দিনে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের সচেতনতা বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়টি নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। শিশুদের পায়ে ব্যথা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক অভিভাবক আমাদের হাসপাতালে আসেন, প্রাইভেট চেম্বারে আসেন। তো একটা যদি খুব কমন আমরা কারণ চিন্তা করি যে শিশুদের পায়ে ব্যথা, যে রোগটা হচ্ছে বিনাইন, এটা আসলে ক্ষতিকর না, সেটা হচ্ছে গ্রোয়িং পেইন। এটা হচ্ছে বাড়ন্ত বয়সের বাচ্চাদের একটি পায়ে ব্যথা,
এটা আপনার আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন আমাদের কাফ মাসল হতে পারে, থাইতে হতে পারে এবং আমাদের হাঁটুর পিছনের অংশে হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।